পুলিশ ফাইল। মা, মা, ও মা, মা, ও মা কোথায় গেলে মা? উফ, মা, ও মা, মা। ভোরবেলা উঠেছি, তখন দেখি কি মায়ের গলায় দড়ি দিয়া মা মরে গেছে। ডাকছি, সাড়া পাচ্ছি না কোনো। আর বাবা তখন দেখি নেই, চলে গেছে। তখন তোমরা বাড়ি থেকে 3 বোনই ছিলে? হ্যাঁ। এই দেখো, তোমার আমার দাঁত মাজা হলো না? আরে চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আরে রাখো, খাচ্ছি। জেঠু, জেঠু। আরে রানী, তুই? সর্বনাশ হয়ে গেছে জেঠু। কি হয়েছে কি? মা, মা, কি হয়েছে তোর মায়ের? মা, মা, মা মরে গেছে। মানে? ঘুম থেকে উঠে দেখি পাশের ঘরে মা পড়ে আছে, আর গলা একটা দড়ি চড়ানো। তা মরতে এখানে কি করতে এসেছিস তুই? তোমরা একবার চলো, এক্ষুনি চলো। না না না, আমরা যেতে পারবো না। চলো না জেঠু, চলো না। আরে বললাম তো যেতে পারবো না। যা, নিজের বাপকে গিয়ে খবর দে। বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই যা এখান থেকে, আমাদের একদম জ্বালাবি না। যা বলছি, যা। গোপাল, আর কত ধার দিবি? কাটবি তো কচু। কি যে বলো না দাদা, অনেকদিন থেকে ধার না দিয়ে দিয়ে একেবারে জং পড়ে গেছে। আর তাছাড়া মামা, মামা, কি হয়েছে রানী, কি হয়েছে? মা, মা মারা গেছে। এই কি বললি? কি বললি তুই, কি বললি? তোমরা তোমরা এক্ষুনি চলো, এক্ষুনি চলো তোমরা। হ্যাঁ রে, এই তোর বাবা কোথায়? জানি না। জানি না বাবা। মা, ও মা, আরে কোথায় গেলে? আমাদের আমাদের সর্বনাশ হয়ে গেছে মা। 2014 সালের 29শে জুলাই জগদ্দল থানার অন্তর্গত পদ্মপুকুরের ভিঙাপাড়ায় ঘটে যায় রহস্যজনক ঘটনা। এলাকারই বিশু নর্তের বাড়ি থেকে রহস্যময় পরিস্থিতিতে উদ্ধার হয় 38 বছর বয়সী গৃহবধূ আলপনা পয়ালের মৃতদেহ, যার গলায় জড়ানো ছিল ছোট্ট একটা দড়ি। কিন্তু প্রশ্ন হলো, কি করে মৃত্যু হলো আলপনার? খুন নাকি আত্মহত্যা? আর কোথায় গেল তার স্বামী সাধন পয়াল? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? খবর পেয়ে ছুটে আসে পুলিশ, আর শুরু হয় তদন্ত। আপনি তো বাড়িওয়ালা, অথচ আপনি কিছু জানেন না বলছেন, এটা মানতে হবে। বিশ্বাস করুন স্যার, এরা কিছুদিন আগে এখানে ভাড়া এসেছিল, আর তার উপরে এদের সঙ্গে আমাদের কোনো মেলামেশা ছিল না। তাহলে খুনটা কে করলো বলুন? ওই যে স্যার, আমি বললাম না, সাধনই খুনটা করেছে। আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? ওই যে স্যার বললাম না, ওদের মধ্যে গন্ডগোল হতো। গন্ডগোলটা কি কাল রাতেও হয়েছিল? স্যার সেটা তো আমরা বলতে পারবো না, তবে আমাদের ভাগ্নিরা বলতে পারবে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ বলছি, কি স্যারেন্ডার করেছে? আচ্ছা শুনুন শুনুন, আপনি ওনাকে বসিয়ে রাখুন, আমরা আসছি। ছাড়ুন ওকে, ছাড়ুন। তুই আমার বোনকে খুন করেছিস? ছাড়ুন ওকে, ছাড়ুন। স্যার একে ফাঁসি দেবেন স্যার, একে ছাড়বেন না, একে ফাঁসি দেবেন। ঠিক আছে, আমরা দেখবো। আইনটা নিজের হাতে তুলে নেবেন না, প্লিজ ছাড়ুন। ছাড়ুন অফিসার। স্যার এনাকে নিয়ে যান। এই চল।
দেখুন, আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। ঠিক আছে, শান্ত হন প্লিজ। আলপনা পয়েলের মৃতদেহ উদ্ধারের পরেই থানায় আত্মসমর্পণ করে তার স্বামী, পেশায় দিনমজুর সাধন পয়াল। কিন্তু কেন? তাহলে কি আলপনার এই মৃত্যুর জন্য সেই দায়ী ছিল? আলপনাকে একদিন ভালোবেসে বিয়ে করেছিল সাধন, কিন্তু সে কি কোশমিন কালেও ভেবেছিল যে আলপনার একদিন এইভাবে মৃত্যু হবে আর তাকে আত্মসমর্পণ করতে হবে থানায়? সকালবেলা আমাদের যখন খবর দেয়, এ তো আগে কাকার বাড়িতে গেছিলো, কাকারা কি করেছে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তখন আমাদের বাড়িতে আসে যে মামা এরা মাকে মেরে ফেলেছে তোমরা, তখন আমরা যাই, গিয়ে দেখি পুলিশ এসে গেছে ওখানে। এইটুকুনি একটা দড়ি দিয়ে এরকম চেপে মারা আছে, বেশি না, এইটুকু দড়ি আছে। তখন তো স্বপনকে এসে পুলিশ এসছে, তখন থানায় চলে গেছে, ধরা দিয়েছে, নিজেই সিলিন্ডার হয়েছে। আসলে পৃথিবীতে কোনো ঘটনাটাই এমনি এমনি ঘটে না, সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। আজ যা ঘটে তা ঘটার বীজ লুকিয়ে থাকে অনেক দিন আগেই, অর্থাৎ অতীতে। এসো। শোনো, আজ থেকে এটাই তোমার ঘর, বুঝলে? হ্যাঁ, বসো বসো। বসো বসো। তবে একটা জিনিস কেউ লক্ষ্য করেছো? সাধনদার কিন্তু বেশ পছন্দ আছে। তাই? হ্যাঁ, সে আর বলতে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, আগেও ঘর সংসার করুক, তবে তো বুঝবে ও কিরকম ঘর করবে। ও তুমি চিন্তা করো না দিদি, ঘর সংসার আমি ঠিক সামলে নেব। বাবা, নতুন বৌদি তো বেশ কথা জানে। সে তো জানবেই, আসলে কার ঘরনি দেখতে হবে তো। হ্যাঁ, তা যা বলেছো। কিন্তু শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো হবে না, এই ঘর খাট এসব সাজাতে হবে। এগুলো কে সাজাবে, আমি নাকি তোমরা? ঘর খাট সব সাজাবি কেন? ওমা, আজ যে তোর ফুল সজ্জে। এই শঙ্কর, হ্যাঁ বলো বড় বৌদি। বলছি এই খাট ঘর এই সব কিছু সাজানোর দায়িত্ব তুমি নিয়ে নাও। আমি নেব? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই ফুলসজ্জার দায়িত্বটা তোমাকেই কিন্তু নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় নিলাম, কিন্তু দরকারে তোমাদের সবাইকেই হাত লাগাতে হবে কিন্তু। কেউ সঙ্গে থাকুক আর না থাকুক, আমি তোমার সঙ্গে আছি, আমি ঠিক হাত লাগিয়ে দেবো। হ্যাঁ, তুমি হাত লাগাবে? আচ্ছা শোনো না, হ্যাঁ তোরা কথা বল, আমি একটু ফুল টুলের ব্যবস্থা দেখি। হ্যাঁ বৌদি, বসো, ঠিক আছে? ঠিক আছে। নতুন সংসারে নতুন জীবন শুরু করলেও নিজের পুরনো অভ্যাস বা স্বভাবটা ত্যাগ করতে পারেনি আলপনা। আসলে সে ছিল খুবই খোলামেলা মনের মানুষ, খুবই মিশুকে স্বভাবের, তাই সবার সাথে সে সহজ মনেই মিশত, সবাইকে আপন করে নিত, আর এটাই ছিল সর্বনাশের মূল কারণ। বৌমা, হ্যাঁ মা। আর পাকা চুল পেলে? মা, আর নেই মনে হচ্ছে। যাক বাবা। মা, চা। চা এনেছো? দাও দাও দিদি। এই না। তো সাধন উঠলো? না মা, এখনো ওঠেনি। বাহ, এই ছেলে করবে আবার রোজগার। আমি এখনই ডেকে দিচ্ছি। এই শোনো। হ্যাঁ দিদি। তুমি নিজে গিয়ে তোমার বরকে চাটা দিয়ে এসো। আচ্ছা দিদি। মা, একটা কথা বলবো? বলো। বলছি, এই মেয়ে সুবিধের মনে হচ্ছে না। কেন? কাল আসার পর থেকে শঙ্করের সাথে হাসি ঠাট্টা, সে কি কাণ্ড কি কাণ্ড। কি বলছো কি তুমি? এই শুনছো? ওঠো। কি গো, কি হলো? ওঠো না। এই কি কি ডাকছো কেন? সকাল হয়ে গেছে। সে তো রোজই। আরে সবাই উঠে পড়েছে তো এই নাও চা খাও আগে। ও চা এনেছো?
দা সত্যি সাধনটা কিছু বললই না? হ্যাঁ মা, ও তো হাসছিল। সত্যি সাধনটা না? এই চাপা শোন। কি হলো? আরে শোন না এদিকে, কি বলছো বলো? মাকে বলছিলাম ওইসব কথা। কি কথা? আরে কাল থেকে নতুন বউ এসে যে শঙ্করের সাথে হ্যাঁ হ্যাঁ হি করছিল ওই কথা। হ্যাঁ মা, সে কি কাণ্ড, সে কাণ্ড আর চোখে দেখা যায় না। ছি ছি ছি। আর তোমরাও তো। কি গো? আরে বাবা, তিনজনে মিলে সকাল সকাল একেবারে আসর জমিয়ে দিয়েছে দেখছি। শঙ্কর আয় আয় বস। না না, বসবো না। নতুন বৌদি কোথায়? কি হলো? কোথায় নতুন বৌদি? কেন নতুন বৌদিকে দিয়ে তোর দরকার কি? বাহ, ফুলসজ্জা কেমন কাটলো জানতে হবে না? কোথায় নতুন বৌদি, কোথায়? তোমার নতুন বৌদি ঘরে আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, যাই একটু দেখা করে আসি। বৌদি, বৌদি, এই যে বৌদি। আরে তুমি হ্যাঁ, জানতে এলাম। কি জানতে এলে? সব ঠিকঠাক জায়গায় আছে তো? হুমা, কি ঠিকঠাক থাকবে? না, কাল তো তোমাদের ফুলসজ্জা ছিল। হ্যাঁ তো তাই জিজ্ঞেস করছি। কি যে বলো না তুমি। ভুল বললাম? দেখ, যাকে শোনো না, বলে ফেলো। আমার চা কই? চা খাবে? হ্যাঁ, আমি একটু দেখি তুমি কেমন চা বানাও। আচ্ছা বসো, দিচ্ছি। এই শোনো শোনো, আবার কি হলো? আজকে আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে। আমার মা নিমন্ত্রণ করেছে। যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। সাধনটাকেও যেতে হবে। তোমরা দুজনে মিলেই যাবে, বুঝেছো? তোমার দাদা তো কাজ খুঁজতে বেরোবে, এই তো স্নানে গেল। মানে ও যেতে পারবে কিনা আমি বলতে পারছি না, তবে কি ব্যাপার, কোথায় যেতে হবে? এই তো আমাদের বাড়িতে মা নিমন্ত্রণ করেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো যাবই। যাবে মানে? তোমার কাজ? আরে আগে পেট পুরে খাওয়া, তারপর কাজ। কি বলিস? তুমি না সত্যি। আরে বৌদি, বুঝতে পারছো না, দাদা এখন নতুন বউ পেয়েছে, তাই খালি ফাঁকি মারার তাল। আচ্ছা, তাহলে একদম পাক্কা। নিজের খোলামেলার মিশুকে স্বভাবের জন্য খুব অল্প দিনের মধ্যেই অবিবাহিত শঙ্করের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে আলপনার। যদিও পরিবারের বাকিরা কিন্তু শঙ্করের সাথে তার এই সখ্যতাটাকে মোটেই ভালো চোখে দেখছিল না। আর এই নিয়ে পরিবারের মধ্যে শুরু হয় কানাকানি। সাধন যদিও গোড়ার দিকে এইসব ব্যাপার নিয়ে মোটেই মাথা ঘামায়নি, কিন্তু একবার আগুন যদি লাগে আর সেই আগুন যদি দাবানলের রূপ নেয়, তাহলে তার ফল হয় মারাত্মক। ততদিনে বেশ কয়েক বছর কেটে গেছে। সাধন ও আলপনার 3 মেয়ে হয়েছে। তারা বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। আর তারপর আলপনা মা নেই, কোথায় গেছে? এই তো ছোট দাদুদের বাড়িতে। কেন? জানি না, কখন গেছে? অনেকক্ষণ। মা, মা, বৌদি, এই যে কি হলো? কোথায় থাকো? এত চেঁচামেচি করছিস কেন? আরে এদিকে কি হচ্ছে কোনো খবর রাখো? কেন কি হয়েছে? বাচ্চা 3টাকে বাড়িতে ফেরে ঘরের বউ সন্ধ্যেবেলা এদিক ওদিক চলে যাচ্ছে, তোমরা এগুলো মেনে নিচ্ছ কি করে? কি করবো বল, তোর বউ আমাদের কথা শোনে নাকি? কি? এসব অনেকদিন ধরেই চলছে ভাই। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কে শোনে বলো? আমাকে জানাওনি কেন? কি আর জানাবো ঠাকুরপো, শঙ্করের নামে কিছু বলতে গেলে তুমি তো আর মেনে নেবে না। শঙ্কর? হ্যাঁ শঙ্কর, ওই ছেলের সাথে তো তোর বউয়ের যত মেলামেশা, আর এই সন্ধে হলেই ওখানে চলে যায়। ওখানে গিয়ে কি করে কি জানি। পুকুর ঘাটের ঠাট্টা তামাশায় গল্প গুজব সবই চলছে। এসবগুলো আমাকে জানাওনি কেন? কি দরকার বাবা, কিছু বলতে গেলেই তুই গিয়ে ঝগড়া করবি, আর ও এসে আমাদের সাথে চোপা করবে। ঠিক বলেছেন মা, আমাদের অত চোপাও নেই আর অত মিষ্টি মুখও নেই। আমরা বাবা সাদা মনের সাদা মানুষ, মুখে মিষ্টি হাসি আর মনের মধ্যে বিষ রাখবো ওইসব আমাদের নেই। যা মনে হয় সেটা আমরা সাদা মুখে বলে দিই। আর ওই হেসে হেসে পরপুরুষের সাথে বন্ধুত্ব করা ও আমাদের দ্বারা হবে না। দাঁড়াও না, ওর বন্ধুত্ব করা আমি আজকে বার করছি।
ঠিক হয়েছে, এইবার বুঝবে মজা। তুমি এসে আছো, এবার আমি একদম নিশ্চিন্ত। নিশ্চিন্ত মানে? মানে আমার পাচ্ছি খোঁজার সব দায়িত্ব এখন থেকে তুমি নিয়ে নেবে। তাই বুঝি? দাঁড়াও, কাকিমা আসুক বলছি। আরে না না, আমার মাকে কেন, আমি তো তোমাকে সব দায়িত্ব দিলাম। বিয়ে করার কিছুদিন ঘর সংসার করার পর থেকে ঝামেলা, সন্দেহ করে বোনকে, ভাইয়ের সাথে, ওর নিজের ভাই না কাকাতো ভাই, ওর সাথে সন্দেহ করে, করে এই অবস্থা দিন তো দিন ঝগড়া হয়। আলপনা, তুমি বাড়িতে মেয়েগুলোকে একা রেখে তুমি ভর সন্ধ্যাবেলা মুখ চাওয়াচাই করছো? না আসলে বাড়ি চলো। শোনো না, বলছি তুমি বাড়ি চলো। এই সারন্দা, বস না, একটু মুড়ি খেয়ে যা। তুই চুপ কর। কি হলো? চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। তুমি যাবে কি না? হ্যাঁ চলো। কি করছিস কি তুই? চলো বাড়ি চলো। করছো কি? কি করছো তুমি? শালি, আর সন্ধ্যাবেলা বাচ্চাগুলোকে বাড়িতে রেখে শঙ্করদের বাড়িতে গিয়ে আড্ডা মারা হচ্ছে না? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি রেখে যাচ্ছি কেন? কেন রাখবো না? সাহস হয় কি করে? হ্যাঁ, সাহস হয় কি করে? হ্যাঁ, আমি তো কিছু করিনি গো। কিছু করিস নি? হ্যাঁ, শঙ্করের সাথে তুই মেলামেশা কিসের? কিসের মেলামেশা? হয়েছেটা কি তাতে? কি হয়েছে? কেন? কিসের জন্য এত মেলামেশা? ও তো নাগর হয়, নাগর। হ্যাঁ, কি বলছো তুমি এসব? ছি, হ্যাঁ, এত লোক থাকতে শঙ্করের সাথে এত গমকমকি কিসের? বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, ও আমার ছোট ভাইয়ের মতো গো। ছোট ভাইয়ের মতো না পীড়িতের লোকের মতো? হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। কই, এর আগে তো তোমার মনে এরকম ভাবে সন্দেহবাতিক ছিল না। আজ তোমার কি হয়েছে? এতদিন হয়নি, এখন হচ্ছে, কারণ পাঁচ জোরে পাঁচ কথা বলছে, আমার কানে আসছে। কে কি বলছে শুনি? আমি একটা শুনতে চাই। কার এত বুকের পাটা? আমিও জানতে চাই। সেসব শুনে তোর দরকার নেই, সেসব শুনে তোর দরকার নেই। তোকে যেটা আমি বলছি সেটা তোর মগজে ঢুকিয়ে রাখ। আজ থেকে শঙ্করের সঙ্গে মেলামেশা বন্ধ। হ্যাঁ, ছি ছি, হঠাৎ করে কথাবার্তা বন্ধ করে দিলে ও কি ভাববে বলো তো? শালি, হ্যাঁ, ও কি ভাববে? খুব পীড়িত হয়েছে না, খুব পীড়িত হয়েছে। ভালো করে আমার কথা শুনে নে। এরপর থেকে যদি দেখি শঙ্করের সাথে তুই মেলামেশা করছিস না, আমি তো ঠ্যাংগুলোকে ভেঙে রেখে দেবো। ভালো করে মাথায় নিয়ে নে কথাটা। এ আবার কি? এভাবে কে কাউকে মারে নাকি? বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমার কোনো দোষ নেই। কিন্তু সাধনের মনে হঠাৎ সন্দেহটা হলো কেন? তা তো জানি না। বলছে নাকি পাঁচজনে পাঁচ রকম কথা বলছে। পাঁচজনে পাঁচ রকম কথা সত্যি বলছে না পুরোটাই ওর বানানো? তা তো জানি না বর্দা। তা বলে সাধন এইভাবে ওকে মারবে? তা ঠিক, তবে তোরও শঙ্করের সাথে এত মেলামেশার কি আছে রে বোন? বর্দা, আমি তো ভালো মনেই মিশি গো। দেখ বোন, তোর মনের খোঁজ খবর নেওয়ার মতো সময় এ দুনিয়ায় কারো নেই। আর তাছাড়া লোকে সাদা চোখে যেটা দেখবে সেটাই তো বিশ্বাস করবে। আর পরের কথায় কান দিয়ে সংসারে এসে অশান্তি করে। দাদা, আমি কিন্তু আর ফিরে যাব না। সে কি? না রে বোন, সেটা বোধহয় ঠিক হবে না। দেখ, এখানে তুই কদিন থাকতে চাইছিস সেটা থাক, কিন্তু বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে থাকলে সেটা পাঁচজনে ভালো নজরে দেখে না রে। তুই ঠিকই বলেছিস। দেখ বোন, তোকে ঘর করতেই হবে এবং মানে সবাইকে মানিয়ে নিয়েই করতে হবে, তাই তো মা? হ্যাঁ, এতে দেখ বোন, আমাদের সবারই ভালো রে। তার থেকে বেশি ভালো সম্পর্ক ছিল আপনার মেয়ের? সেটা নিজের পছন্দে বিয়ে করেছে বলেই কি মেয়েকে সাহায্য করেননি তখন? সাহায্য আমার কিছু ছিল না, আমি কি করে সাহায্য করব? টাকা পয়সা দিয়ে নয়, আপনারা তো বোঝাতেও পারতেন, তাহলে তো মেয়েটাকে এইভাবে মরতে হতো না। বুঝিয়েছি মানে এখন তাও তার মধ্যে যে কি করে কি হলো আমি আর কিছু জানি না। 1 মাস আগে আমার সঙ্গে এক মেয়ে দেখা করে গেল,
তারপরে একদিন রাস্তাতে দেখা হয়েছে, বলছে মা আমাকে যেতেই দেয় না, আমাকে ওই রাস্তাতেই যেতে দেয় না, তোমার বাড়ি আসবো, দুটো কথা বললো, যেতে দেয় না, এইরকম বললো। তা আমি বললাম যে আমি আসবো খুনি। দিদা তুমি না রোজ আসবে। বাবা, রোজ? হ্যাঁ আসবে তো, আমাদের খুব আনন্দ হয়। এ না মা, চা নাও। আবার চা করতে গেলি কেন? ঘরে তো আর কিছু নেই, তাই একটু চাই করে দিলাম। তাহারে বুড়িটা এখানে কি করছে? হ্যাঁ, কি রে, এখানে কি ধান্দাতে? না বাবা শোনো, চুপ করো না তুমি। তুই চুপ কর। কি ব্যাপার এখানে? আমি আসলে কিচ্ছু শোনার ব্যাপার নেই। ওঠ, কাপড়া কাপড়া, চল বেরো এখান থেকে। কাপড়া রাখ, কাপড়া রাখ। বাবা বাবা শোনো, আমার কথা শোনো। তুই বেরোবি নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? হ্যাঁ, কি বলছিস? চল বেরো, বেরো কাপড়া, একদম বেরো এখান থেকে। পুরো পাতলি করলি, নিকাল বেরো এখান থেকে। অনেক পীড়িত হয়েছে, ছাড় বেরো, আমি আসি। বেরো এখান থেকে। পীড়িত করতে এসছে। মা শোনো, মা শোনো, মা শোনো। বেশি বেশি। এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? শঙ্করদের বাড়ি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? তুমি মাকে এরকম ভাবে তাড়ালে কেন? বেশ করেছি, তাড়িয়েছি, বেশ করেছি। আচ্ছা তুমি তুমি রোজ রোজ এরকম এরকম অশান্তি কেন করছো বলো তো আমার সঙ্গে? ততদিন তুই শঙ্করের সাথে সম্পর্ক রাখবি, ততদিন তোকে আমি এরকম ভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাবো। কিন্তু আমি শঙ্করের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখি না, কোনো রকম কথা বলি না। এই আমি কি জানি না নাকি? আমি কি ছাড় ছাড়, আমি কি জানি না না? তাহলে আমি যখন থাকি না তখন তুই নোংরামো করতে যাস ওর সঙ্গে, আমি কিচ্ছু জানি না। চল শালি, আমার সঙ্গে ড্রামা করবি না, আমার সঙ্গে ড্রামা করবি না। তুই হচ্ছিস, তুই হচ্ছিস ইচ্ছা করছিস না? নোংরামো করার সীমা হয়ে গেছে। ছাড়ো বলছি, ছাড়ো। তোমার মাকে নিয়ে তো আমার শাক দিয়ে মাছ যাচ্ছে। একদম মেরে ফেলবো, জানিস? মেরে ফেলবো একদম। ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, নোংরা মারছে, আমি জানি না কিছু, আমাকে বলছে আমি জানি না। চল একদিনকে গেছি, তা আমাকে খুব গালাগালি করলো, তা আমি আর কোনো কথা বললাম না, চলে আসলাম। সে খুব খারাপ খারাপ গালাগালি করলো জামাই আমাকে। আপনাদের কি যাতায়াতটা পছন্দ করতো না জামাই? না না, কেন? ভগবান জানে, এই জন্য আপনারাও যেতেন না? না। প্রায় 17-18 বছর বিয়ে হয়েছে স্বপন পয়েলের সঙ্গে। স্বপন ওকে সন্দেহ করত যে ওর ভাই শ্রীকান্তর সঙ্গে ওর একটা অবৈধ সম্পর্ক আছে। বাস্তবিকই সেটা ছিল না। মেয়েটি খুব সহজ সরল ছিল। একটা লোকের সঙ্গে 17-18 বছর সংসার করার পর তার যদি 3টে বাচ্চা থাকে, তার মধ্যে আর এই ভাবনা আসে না জেনারেলি। তো সেইভাবেই স্বপনের সন্দেহ কোনো দিন ও বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু বুঝতে চায়নি। মেয়েরাও বুঝিয়েছে, কোনো বুঝতে চাইনি। অনেকদিন তো আবার তো বাচ্চা কাচ্চা তো বাড়িতে এসে জানাতো আমাদের যে মামা এই ব্যাপার। আমরা অনেকদিন গিয়ে মিটতেছি জিনিসটা, মিটাবার পর বোনকে আমরা বাড়ি আনিনি কই, যখনই থাকতুই বাড়ি আনলে আমাদের ঝামেলাটা বাড়বে। তা বলো কে মিট ভালোভাবে রেখে দিয়ে এসছে করে। তা আমাদের বাড়িতে কাউকে না যায় না, ও নিজে ভাড়া বাড়িতে চলে গেছে। আচ্ছা, মানে জামাই কি নাম? স্বপন পয়াল। তো স্বপন কি আপনার বোনকে নিয়ে চলে গেছে? হ্যাঁ, বোনকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে, আর একটা বাচ্চার বিয়ে হয়েছে কল্যাণী। দিন বদলায় কিন্তু বদলায় না আলপনার জীবন। রোজ রোজ স্বামীর হাতে অত্যাচারিত হতে থাকে সে। বাপের বাড়িতে বার কয়েক ছুটে গেলেও লোক লজ্জার ভয়ে আশ্রয় দিতে পারেনি তার দাদারা। এরপরে শঙ্করের কাছ থেকে দূরে সরাতে আলপনা এবং বাকি 2 মেয়েদেরকে নিয়ে স্থানীয় বিশু নট্টের বাড়িতে ভাড়া নেয় সাধন। আলপনা ভেবেছিল যে নতুন জায়গায় নতুন পরিবেশে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তো এবার শান্তি ফিরে আসবে। কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে কি ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করে আছে তার জন্য। বসো বসো বসো। তবে একটা জিনিস কেউ লক্ষ্য করেছো? সাধনদার কিন্তু বেশ পছন্দ আছে। বাড়িতে মেয়েগুলোকে একা রেখে
তুমি ভর সন্ধ্যেবেলা মুখ চাওয়াচাই করছো? না আসলে বাড়ি চলো। শোনো না, বলছি তুমি বাড়ি চলো। কিছু বলবে? হ্যাঁ মানে ভাবছিলাম মিঠুকে আজ ওর শ্বশুর বাড়ি থেকে একটু নিয়ে আসবো। হঠাৎ? হঠাৎ এর কি আছে, ভাবছি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে? মানে আবার কি, মানে আমরা পরিবারের 5 জন রইলাম আর তার সাথে শঙ্করকেও ডেকে নিলাম। শঙ্কর? হ্যাঁ, কেন তোমার কোনো আপত্তি আছে নাকি? তোমার মতলবটা কি বলো তো? সকাল সকাল শুধু শুধু অশান্তি পাকাতে চাইছো কেন? শঙ্কর তো আমার নিজের ভাই, আমার আপন কাকার ছেলে। তা ও যদি একদিন আমাদের সাথে নেমন্তন্ন খায় তাতে কি মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে নাকি? না না, আমি তোমার ফাঁদে কিছুতেই পা দেবো না, কিছুতেই না। শোনো, বেশি ফটর ফটর করো না, বুঝেছো? আমি আজকে মিঠুকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসি, তারপর আমি নিজে গিয়ে শঙ্করকে নেমন্তন্ন করে আসবো। হ্যাঁ, নেমন্তন্ন? হ্যাঁ, তুই আজ আমার বাড়িতে খাবি। হঠাৎ? হঠাৎ নয় রে শঙ্কর, দেখ আমার তো বয়স হচ্ছে, আজ আছি কাল নেই, মিথ্যে মিথ্যে মনে ভুল বুঝাবুঝি পুষে রেখে কোনো লাভ আছে? দেখ সাধন, আমরা এ নিয়ে কোনো অশান্তি গন্ডগোল করতে চাই না, আর এটাও চাই না যে তুই বৌমাকে পরে এসব নিয়ে আবার কোনো কথা শোনাস। চুপ করো তো, শঙ্কর যাবে, 100 বার যাবে, আমার পাশে বসে ওর বৌদির হাতের রান্না চেটে পুটে খেয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে, তুই যখন বলছিস। নে, আর একটু ভাত নে। বাবা, আমার পেট একদম ভরে গেছে রে। সে কি রে? সত্যি বলছি, বিশ্বাস কর। একদম খেতে পাবো। রান্নাটা কেমন হয়েছে বললি না তো? ওহ, দারুণ। তোর বৌদির হাতে জাদু আছে, কি বলিস? যা বলেছিস। কিন্তু দাদা, একটা কথা বলতো। বল। আমাদের উপর আর কতদিন রাগ করে থাকবি? কি তোরা কতদিন আমাদের বাড়িতে যাস না বলতো? আমাদের কষ্ট হয় না? সত্যি? হ্যাঁ রে, এবার থেকে যাবি, বুঝলি? বৌদি, তুমিও আসবে, সেই আবার আগের মতো। এই শুয়ার, কি করছিস তুই? আগের মতন মানে কি? আগের মতন মানে কি রে? যেই খেতে ডেকেছি অমনি একদম লাইভ পেয়ে গেছিস, আবার বৌদির সঙ্গে সেই ঢলাঢলি করার ধান্দা। কি যাতা বকছিস? চুপ শালা! দাদা, আমি কিছু বুঝি না, না? তুই আমাকে হাত তুললি? বেশ করেছি, বেরো বেরো এখান থেকে, বেরিয়ে যা এখনই, নাহলে পেছনে লাথি মেরে বের করে দেবো। বেরো, শিগগির বেরো। শালা! হলো তো, হলো তো শান্তি তোমার? এই জন্য ছেলেটাকে খাবার লোক ডেকে এনেছিলে, তাই না? এই একবার পিড়ে তুলতে উঠেছে না? পিড়ে তুলতে উঠেছে, হ্যাঁ? সত্যি তাই বলছে। আমিও সত্যিটা দেখার জন্যই আজকে জেনে শুনে এই দানটা দিয়েছিলাম। আমি দেখলাম যে আমার বউয়ের মনের মধ্যে কে আছে। আমার বউয়ের মনের কেষ্ট ঠাকুরটা হচ্ছে শঙ্কর, বুঝেছিস? শঙ্কর! লাগে লাগে আমার। ছাড়বো না, কাউকে ছাড়বো না, তোদের সব কটা কাজকে মেরে দেবো, সব কটাকে মেরে দেবো। ঠিকই বলছি, ঠিকই বলছি, তোদের সব কটাকে মারবো, তারপর আমি নিজে আজকে মরবো। কোথায় যাচ্ছ? বিষ আনতে যাচ্ছি। তুই কি পাগল হলে? শান্ত হও, আমার কথাটা একবার শোনো, সব ঠিক হয়ে যাবে, আমরা বসে সব মিটিয়ে নেবো কথা বলে। তখনকার মতন সাধনের বড় মেয়ে তার হাতে পায়ে ধরে তাকে ঠান্ডা করে। যে সাধন সেদিন সকালবেলা এত কাণ্ড করলো, সেই সাধনই সেদিন সন্ধেবেলা সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে? আমি মরলে? ওরম কথা বলতে নেই মা। কিন্তু আমি যে আর... মিঠু, কি বাবা, কোথায় গেছিলে? এই যে তোদের জন্য চপ আনতে। চপ? হ্যাঁ, গরম গরম আছে, খেয়ে নে। এটা তুমি নাও। বাহ,
জ্যোৎস্নাকে খুন করার পর সেই দিনই থানায় আত্মসমর্পণ করেছিল সাধন। মা মারা গেছে কাকার জন্য সন্দেহ করতো, আর বাবা মারধর করতো, পেটাতো। তারপরে ভাড়া বাড়ি গেছিলো, নিয়ে গিয়ে সেদিনকে সন্ধ্যাবেলা চপ টপ নিয়ে এসছে, আমরা খাচ্ছি, খেয়েটে তারপর আমাদের খুব ঘুম এসেছিলো, এবার আমরা ঘুমিয়ে পড়েছি। তারপরে আর কিছু জানি না। তখন এবার ভোরবেলা উঠেছি, তখন দেখি কি মায়ের গলায় দড়ি দিয়া মা মরে গেছে, ডাকছি সাড়া পাচ্ছি না কোনো। তার আগে কি কখনো মাকে মারধর করেছিল? হ্যাঁ, তার আগেও মারধর করেছে। মানে কি কারণে মারধর করতো? ওই আমার কাকার সাথে সন্দেহ করতো। কখনো জানিয়েছিল এভাবে মারধর? হ্যাঁ, বাবা জানাতো, মামারা যেত, তারপর ঝগড়া শান্তি হতো, তো ঠিক হয়ে যেত। তারপরে আবার অনেক দিন পর পর ওরকম মারধর করতো। গত ইংরেজির 28/7/2014 রাত্রিবেলায় 11:30 নাগাদ ও তখন ওই ফিঙাপাড়া কাকিনাড়া রথতলা বলে একটা জায়গা আছে, ওখানে শিবু নট্টর বাড়িতে ভাড়া থাকতো। ওই দিন রাত্রেবেলা এসে রাগের চোটে তা বউটাকে প্রথমে গলা টেপে মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে টেনে দেয়। পরের দিন সকালবেলা ওর মেয়ে উঠে সোজা ওর মামার কাছে যায়, গিয়ে বলে মাকে এইভাবে বাবা মেরেছে। ওর মামা তমাল বাগ তখন একটা মামলা অভিযোগ দাখিল করে জগদ্দল থানাতে। তার উপরেতে 492/14 একটা মামলা হয়, 302-এর মামলা, মার্ডার কেস। সেই মামলায় চার্জশিট হয়, মামলা কমিট হয়ে সেশনসে আসেন, ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টে তার বিচার শুরু হয়। সেই বিচারে আমরা 10 জন সাক্ষীকে জেরা করতে পেরেছিলাম, সাক্ষী করতে পেরেছিলাম। তার মধ্যে ছিল কল্পনার মেয়ে যিনি দেখেছে, কল্পনার ভাই যিনি মামলার অভিযোগ করেছে, ওর পাড়ার 2 প্রতিবেশী, আর যে বাড়িতে ভাড়া থাকতো শিবুনট্টের স্ত্রী, ডাক্তারবাবু যিনি পোস্টমর্টম করেছে, যে আয়ো এবং যে ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছে। ওর সাহস ছিল না যে ভাইকে গিয়ে কিছু বলার, সেরকম কিছু হয়নি। ওর বউ ওকে বহুবার বুঝিয়েছে যেটা ভুল, কিন্তু পরেও স্বামী বুঝতে চায়নি। সন্দেহর রাগ তো খুব সাংঘাতিক, আর এই আগুনে বহু মানুষ বহু সংসার জ্বলে যায়, ওরটাও জ্বলে গেল, খারাপ লাগে, গরিব মানুষ। ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্ট ব্যারাকপুর মদনমোহন শর্মা ওকে দোষী সাব্যস্ত করে মার্ডার কেসের, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং 2000 টাকা ফাইন দেয়, অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ডের অর্ডার দেয়। এবং কোনোভাবেই স্বপন এই মামলায় ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে পারেনি যে ও নির্দোষ, বরং ও স্বীকার করেছে ঘটনার সময়ও ওই ঘরেতেই ছিল এবং ওর বইয়ের উপর ওর রাগ ছিল, এ কথা নিজে বলেছে। আমরা তো খুশি, আমরা তো বোনকে তো ফেরত পাবো না, কোনোদিন পাবো না, সে তো চলে গেছে। কিন্তু এইভাবে মারা তো উচিত হয়নি, যে বাড়ির মেয়ে বাইকে দিয়ে দিতে পারতো, যে সংসার করতে পারছি না, তোমরা নাও যা হস্তি করো একটা, এসব আমাদের সাথে কোনো আলোচনা করিনি। সেক্ষেত্রে তো এখন মেয়েগুলোকে আপনাদেরই মানুষ করতে। হ্যাঁ, আমাদেরই মানুষ করতে হচ্ছে। এই যে বাবার শাস্তি হচ্ছে, তাতে কি তুমি খুশি? হ্যাঁ, খুশি হয়েছি, কারণ আমার মাকে মেরেছে, আমি এর জন্য খুব খুশি হয়েছি। এখন তো মামার বাড়ি কি যাচ্ছে? পড়াশোনা করি। তারপর থেকে মামার বাড়ি কি যাচ্ছে? হ্যাঁ। কি নাম তোমার? সুমনা পয়ার। কোন ক্লাসে? 8-এ। হ্যাঁ, খুশি আছি। তো আপনার কেন আমার 2 নাতি একদম এখানে আছে। তো 2 নাতনি তো অনাথ হয়ে গেলেন। বর্তমানে সাধন জেলে, আর আলপনা এই পৃথিবীতেই নেই। তাই সবচেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাদের বাকি 2 মেয়ের ভবিষ্যৎ। যদিও তাদের মধ্যে একটি মেয়ে রয়েছে বিবাহিতা দিদির সাথে, আর আরেকটি মেয়ে রয়েছে মামার বাড়িতে। তবুও বলতে হয় যে সাধনের মনে যদি অকারণ সন্দেহবাতিকতা দানা না বাঁধত, আর সে যদি আলপনাকে এইভাবে খুন না করতো, তাহলে হয়তো তাদের সংসারটা বড়ই সুখের হতো। তাই আমরা আবারও বলি যে সন্দেহবাতিকতা থেকে সাবধানে থাকুন। নিজের জীবন সঙ্গীর সাথে যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে বসে কথা বলে মিটিয়ে নিন। আইন নিজের হাতে তুলে নেবেন না, এতে আপনিও যেমন সুখী হবেন, ঠিক তেমনই সুরক্ষিত হবে আপনার পরিবারও। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পোলোস ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পোলোস ফাইলস।